বাসররাতের সম্পর্কটা ছিল আমাদের ২ থেকে ৩ মিনিটের হলিউড সিনেমার একটি দৃশ্যের মতো। একজন স্বামী স্ত্রীর প্রথম রাত বলে কথা। কিন্তু মনের মধ্যে অনেক সংশয় থাকার কারণে আমি অনেক দূরত্বটা বজায় রেখেছিলাম। কারণ বিয়ের আগে আমার চাচাতো এবং মামাতো ভাবিগুলো আমাকে এমন একটি ভয় বাসররাত সম্পর্কে ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে আমি আমার স্বামী অর্ণবের সাথে আমার নিজের থেকে আগ্রহী দেখাতে পারছিলাম না। তারপরেও আমার স্বামী অর্ণব তার কায়দা কৌশল অবলম্বন করে আমাকে ২ থেকে ৩ মিনিটের জন্য অন্য একটি জগতে পদার্পণ করিয়েছিল। কোনো মতো করে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বাসররাত্রটা পার করতেই সকালবেলা আমার স্বামী অর্ণব রেডি হতে থাকল প্রবাসে যাওয়ার জন্য। বিকেল ৩টায় এয়ারপোর্টের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে রওনা দিবেন। সেদিন ওকে বিদায় দিতে আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাই সঞ্জীব সহ আমার বাবা মা আসছিল। বাবা মা বাড়িতে চলে গেল, সঞ্জীব আমার বাড়িতে রয়ে গেল। আমি ওকে থাকতে বলেছিলাম। আমার মা বলল, তোর মনটা খারাপ লাগবে, সঞ্জীব থাকলে হয়তো বা কথাবার্তায় এতটা খারাপ লাগবে না, ও ২-৪টি দিন তোর কাছেই থেকে যাক, যেহেতু তোর শ্বশুরবাড়িতে তোর কাছে থাকার মতো কোনো লোক নাই। তারপর আমরা ২ ভাই বোন একই রুমের মধ্যে শুয়েছিলাম। আমার ছোট ভাই সঞ্জীব গভীর রাতে আমাকে এমন একটা জিনিসের প্রলোভন দেখিয়ে আমাকে বেশ কয়েকবার, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই, আশা করছি অনেক অনেক ভালো আছো, তোমাদের দোয়া ও আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে এই ভাই বোনের আবেগঘন মজাদার গল্পে তোমাদের জানাই সুস্বাগতম। আমার নাম চন্দ্রা, আমার বর্তমান বয়স 30 ইয়ার্স। আমার স্বামী একজন প্রবাসী। আমরা এক ভাই এক বোন। আমার ছোট ভাই সঞ্জিদের চেয়ে আমি ছিলাম ৬ বছরের বড়, অর্থাৎ আমার বয়স যখন ২৫ বছর, সঞ্জীবের বয়স তখন ২০ বছর। ছোটবেলা থেকেই সঞ্জীব ছিল খুব চঞ্চল প্রকৃতির একটি ছেলে। বন্ধুরা, এবার আমি মূল গল্পে ফিরে যাচ্ছি। আমার স্বামী অর্ণবের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল ২২ বছর। অনেক ঘটা করে আমাদের বিয়ে হলো। বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। আমার বাবা মা শখ করে অর্ণবকে একটা পালসার গাড়ি দিল, একমাত্র জামাই বলে কথা। এবার বাসর রাতে চারদিকে লোকালয়ে যখন একটুম নীরব রাত, আনুমানিক 8:30, অর্ণব তার বন্ধুবান্ধব সহ তার বাড়ির লোকজনের সাথে কথাবার্তা শেষ করে আমার রুমে আসলো। অর্ণবের চেহারাটাও খুব সুন্দর ছিল, যেমন তার উচ্চতা তেমন তার শারীরিক ফিটনেস। মুখের দিকে তাকালে মনে হয় অনেকক্ষণ ধরে চেয়ে থাকি। অর্ণবকে বিয়ে করে আমি অনেক খুশি ছিলাম। সে আমার পাশে এসে যখন বসল তখন আমার মনের কাছে এতটাই আনন্দ পাচ্ছিলাম যে মনে হচ্ছিল আজকে আমি আবার নতুন একটা জীবন পেলাম। কিন্তু স্বামী স্ত্রীর নতুন জীবন শুরু হয় ২ দেহের এক প্রাণ হয়ে মিশে যাওয়া। এই সময়টাকে আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমার প্রতিবেশী ভাবিদের মুখে অনেক কথা শুনছিলাম বিয়ে সম্পর্কে। বাসর রাতে নাকি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তারা এমনভাবে ভয় দিয়েছিল যে অর্ণবকে এতটা ভালো লাগা সত্ত্বেও আমি তার কাছে যাইনি। সে আস্তে আস্তে যখন আমার কাছে আসছিল তখন আমার গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছিল এবং আমার নিঃশ্বাসটা ভার হয়ে আসছিল। কিন্তু আমার মন থেকে আমি চাচ্ছিলাম অর্ণব আমার কাছে থাক, সে আমাকে এমনভাবে আপন করে নিক ঠিক যেমনটা সে চায়। এবার আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপ আলোচনা চলতে থাকল। রাত বেজে গেল 2টো। এবার তো সে আমাকে তার মূল উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন ধরনের বাহানা বোঝাচ্ছে। আমি অর্ণবের অভাব বুঝতে পেরে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করছি, কিন্তু তার চোখ মুখের যে এক্সপ্রেশন এবং তার লম্বা বড় দীর্ঘশ্বাস যখন আমার চোখের পাপড়িতে এসে লাগতেছিল, তখন ভেতর থেকে মনের অজান্তেই তার সাথে মিশে যেতে ইচ্ছে উঠছিল। কিন্তু আমি কোনোভাবেই নিজেকে ভয়মুক্ত করতে পারছিলাম না। শুধু বারবার আমার ওই ভাবিদের কথাই মনে পড়ছিল। তারা আমাকে যে ভয়টা ভেতরে ঢুকিয়ে দিয়েছিল সেই কথাটাই আমার কানে ভেসে আসছিল। অর্ণব বিষয়টা বুঝতে পারল। তখন সে আমাকে বলল, চন্দ্রা, তুমি একদম ভয় পেও না, তুমি না চাইলে কিছুই হবে না। এবার আমি তার কথাতে একটু সাহস পেলাম, তবে বেচারার অনেক মন খারাপ হয়ে গেল। সে মুখটা মলিন করে আমার পাশে শুয়ে পড়ল। তারপর আমিও জড়সড় হয়ে শুয়ে পড়লাম, কিন্তু মনের মধ্যে কেমন যেন অস্থিরতা বোধ করতে থাকল। আমি ভাবতে লাগলাম, আজকে হোক কালকে হোক, তার সাথে তো আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা বজায় রাখতে হবে। এবার কিছুক্ষণ পরে ঠিক আমার কোমরের নিচে কিসের যেন একটা গুতা লাগল। প্রথমে আমি ভাবলাম অর্ণব হয়তো আমাকে খাওয়ানোর জন্য পকেটে করে কোনো কিছু নিয়ে এসেছে, হয়তোবা আমাকে দিতে তার একটুও খেয়াল নাই, পকেটে করে নিয়ে শুয়ে পড়েছে।
কিন্তু কিছুক্ষণ পরে অনুভব করলাম আমার পিঠের নিচে 2 কোমরের মাঝখানে কি যেন একটা নড়াচড়া করছে, বারবার পিঠের নিচে এসে ঠেকছে। যেহেতু আমি অর্ণবের উল্টো দিকে হয়ে শুয়ে পড়েছিলাম, এজন্য আমি দেখতে পারছিলাম না জিনিসটা কি। বেশ কিছুক্ষণ এভাবে আমার পিঠের সাথে গোতা খেতে থাকল। এবার আমি ঘুরে তমালের দিকে হয়ে দেখার চেষ্টা করলাম আসলে জিনিসটা কি। তারপর অর্ণবকে বললাম, এটা কি বারবার আমার পিঠের সাথে সাথে ঠেকছে। অর্ণব তখন এসে বলল, এটা আমার খুব যত্ন করে পোষা কাঠবিড়ালি। এতদিন আমার কাছেই ছিল, কিন্তু তোমাকে দেখার পর থেকে সে কোনোভাবে আমার কাছে থাকতে যাচ্ছে না, বারবার ছুটে তোমার কাছে যাচ্ছে। যেহেতু তুমি উল্টো দিকে হয়ে শুয়ে পড়েছ, তাই তোমাকে বিরক্ত না করে ওকে আমি ধরে রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই আমার কাছে থাকছে না। এবার আমি চোখ মেলে দেখলাম, সত্যি অর্ণবের পোষা বিড়ালটা দেখতে অসম্ভব সুন্দর। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে অর্ণবের কাঠবিড়ালিটা এত সুন্দর হতে পারে। তারপর আমার নিজের হাতে নেড়েচেড়ে বিকতে খুব ইচ্ছে করছিল। নাড়াচড়ার লোভটা আমি কোনোভাবে সামলাতে পারছিলাম না। কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়ালো যে আজকেই প্রথম অর্ণবের সাথে আমার পরিচয়। যদিও বা সে আমার স্বামী, তার সবকিছুর উপরে আমার অধিকার রয়েছে, কিন্তু তারপরেও আজকেই প্রথম আমি তার বাড়িতে। নিজের চক্ষুলজ্জাবোধ থেকে আমি সেই জিনিসটা অর্ণবের কাছে চাইতে পারছিলাম না। কিন্তু অর্ণবের কাঠবিড়ালিটার এরকম নড়াচড়া আর চঞ্চলতা দেখে আমার নিজের মনকে আমি কোনোভাবে সামলাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল নিজে হাতে ধরে একটু আদর করে দেই, যেহেতু সে বারবার আমার কাছে আসতে চাচ্ছে। এবার আমি হাতটা একটু এগিয়ে দিলাম অর্ণবের সেই কাঠবিড়ালির দিকে। ওমায় কি, কাঠবিড়ালিটা আমার হাতের দিকে একদম মানুষের মতো করে তাকিয়ে আছে, শুধু মাথাটা হালকা নাড়াচড়া করছে। এবার আমি অর্ণবকে বললাম, আমি কি একটু ওকে হাতে ধরে দেখতে পারি? অর্ণব তখন বলল, আরে বোকা মেয়ে, আজ থেকে আমার বলতে যা কিছু আছে সবকিছুই তো তোমারই জন্য, এমনকি সবকিছুর ওপরে তোমার অধিকার রয়েছে। এতদিন আমি বিড়ালটাকে অনেক যত্ন সহকারে পোষমান বানিয়ে রেখেছি, ওকে অন্য কারো খাবারে মুখ দিতে দেইনি। অনেক সভ্য, দেখছ না তোমার দিকে কত সুন্দর করে তাকিয়ে আছে। আমি যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে যাবে না। আমি এবার অর্ণবকে বললাম, বাব্বা, তোমার বিড়াল এত সভ্য? তারপর অর্ণব আমাকে বলল, হ্যাঁ, যেহেতু বিড়ালটির মালিক সভ্য, তাহলে ওকেও সভ্যতা শিখতে হবে, তাই না? এবার আমি অর্ণবের থেকে অনুমতি নিয়ে তার কাঠবিড়ালিটিকে হাতে ধরলাম। ওরে বাপরে, এ তো দেখছি আমার উপরে অনেক রেগে আছে, রাগে যেন তার গা ফোলাতে লাগল। বন্ধুরা, আমি গল্পটা কোন অ্যাঙ্গেল থেকে বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার বিড়ালটিকে আমি যতটা আদর দিচ্ছি, কাঠবিড়ালিটা ততটা তার গা ফুলিয়ে আমার উপর রেগে যাচ্ছিল। এবার আমি তমালকে বললাম, তোমার বিড়ালটা একদম ভালো না, আমি ওকে যতটা আদর করছি ততটা আগে আমার উপরে ফুলছে। এবার অর্ণব আমাকে বলল, বিষয়টা তুমি বুঝতে পারোনি, ও তোমার উপরে নাচছে কি কারণে জানো? তোমার কাছ থেকে কিছু খেতে চায়। আমার বিড়ালটা আবার খাবার পাগল। তারপর আমি অর্ণবকে বললাম, ঠিক আছে, আমি তোমার বিড়ালকে এখনই খাওয়াবো, তবে তার আগে আমার গায়ের খড়খড়ে শক্ত শাড়িটা খুলে একটা নর্মাল 3 পিস পরে আসি। শাড়ি পরার অভ্যেস নেই তো, যার কারণে আমার গায়ের সাথে কেমন যেন বিরক্ত লাগছে। তারপর আমি বিয়ের সাজসজ্জা, এমনকি পরনের লাল টুকটুকে বিয়ের শাড়িটা খুলে নর্মাল 3 পিস পরে বিছানায় আসলাম। তারপর অর্ণবের সেই কাঠবিড়ালিটা হাতে ধরলাম। ভাবছিলাম তাকে অনেক সময় ধরে নিজের মতো করে একটু আদর যত্ন করব, যেন সে অর্ণবের কথাই না, আজ থেকে আমার কথা মতো চলে। এবার আমি একটা বিষয় লক্ষ্য করলাম, তা হলো অর্ণব আমার দিকে সুন্দরভাবে তাকিয়ে কি যেন ভাবছে। আমি অর্ণবকে বললাম, নিশ্চয়ই তুমি আমার উপরে অনেক রাগ করেছ, তাই না? অর্ণব বলল, আরে না না, রাগ করব কেন? তুমি শুধু আমার কাঠবিড়ালিটার একটু খাবারের ব্যবস্থা করো এবং তাকে একটু যত্ন করে তোমার কাছে রাখো, তাতেই আমার চলবে। এবার আমি অর্ণবের কথা মতো তার বিড়ালটিকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক এমন সময় বিড়ালটি রেগে গিয়ে তার মাথা দিয়ে আমাকে আবার একটা গুঁতা মারল। নরম মাথার গুঁতা তো আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। এবার আমি অর্ণবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার কাঠবিড়ালটি খায় কি এবং থাকে কোথায়? এবার অর্ণব আমাকে বলল, এতদিন আমি ওকে বিভিন্ন খাবারের স্বাদ দিয়েছি, তবে ও খুব দুধ পছন্দ করে, আর এতদিন ওকে আমি আমার প্যান্টের পকেটের ভেতরে রেখেছিলাম, তবে মাটির গর্ত খুব পছন্দ করে। আমি অর্ণবের কথা একদম ক্লিয়ার বুঝতে পারলাম আসলে সে আমাকে কি বোঝাতে চাচ্ছে। আমি অর্ণবকে বললাম, ঠিক আছে, আজ থেকে তোমার বিড়ালটি তার পছন্দের খাবারই খাবে, এমনকি তাকে আমি সুন্দর একটি গর্তে রেখে দেব। তোমার যখন মন চাইবে তুমি তখন সেই গর্ত থেকে তোমার বিড়ালকে
বের করবে। আমার কথা শুনে অর্ণব খুব খুশি হলো এবং সে বলল, ঠিক আছে, তুমি তাকে এখন খাবার খাওয়ায় একটু শান্ত করো, তারপর তাকে কোথায় যেন রাখতে চাইলে সেখানে রেখে দাও। এবার আমি বিড়ালটিকে খুব যত্ন করে খাওয়ানোর চেষ্টা করছিলাম। প্রথমে আমার অনেক ভয় করছিল। আমি এর পূর্বে কখনো এমন প্রাণীর গায়ে হাত দিয়ে ধরে দেখিনি। এবার আমি ভয় ডরতে উপেক্ষা করে তাকে সুন্দর করে খাওয়াতে শুরু করলাম। ঠিক এমন সময় হঠাৎ অর্ণবের ফোনটা বেজে উঠল। রাত তখন বাজে প্রায় 3:30। তারপর আমি লক্ষ্য করলাম ফোনটা রিসিভ করার 10-15 সেকেন্ড পরেই অর্ণবের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। এবার ফোনটা কেটে দেওয়ার পরে আমি অর্ণবকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ করে তোমার মুড অফ হয়ে গেল কেন? তারপর অর্ণব আমাকে বলল, দেখো চন্দ্রা, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকের রাত আমাদের বাসর রাত, অথচ আগামীকাল বিকাল 3টের সময় আমাকে বাড়ি থেকে রওনা দিতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ 1 বছর আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য এক দালালের কাছে 4 লক্ষ টাকা জমা দিয়েছিলাম। সে আমাকে আজ নেবে, কালকে নেবে, এভাবে বলে আজ 1 বছর ঘোরাচ্ছে। প্রায় 1 সপ্তাহ আগেও সে আমাকে বলল আরও 1 থেকে 1.5 মাস দেরি হবে। অথচ এখন আমাকে সেই দালাল ফোন দিয়ে বলছে আগামীকাল বিকাল 3টের সময় আমাকে বাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আগামী পরশুদিন বেলা 1টায় আমার ফ্লাইট। অর্ণবের এই কথা শুনে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতেছিল। অর্ণবের সাথে আমি বাসর রাতটা ভালোভাবে কাটাতেই পারলাম না, এমনকি ভালোমন্দ 2-4টে কথাও হলো না। অথচ আগামীকালকে বিকাল 3টের সময় চলে যেতে হবে। আমি অর্ণবের চোখের দিকে তাকাতে পারছিলাম না। এতটা খারাপ লাগতেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি একটা বিষয় নিজেও বুঝতেছিলাম না, যে মাত্র 4-5 ঘন্টার ব্যবধানে আমি অর্ণবকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তার প্রবাসে যাওয়ার কথা শুনে আমি নিজে অস্থির হয়ে যাচ্ছিলাম। শুধু বারবার অর্ণবকে বলছিলাম, তোমার এই ফ্লাইটে সৌদিতে যাওয়া হবে না, আমি তোমাকে যেতে দেব না। আমার এমন পাগলামি দেখে অর্ণবের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। এবার অর্ণব আমাকে বলল, প্লিজ চন্দ্রা, তুমি আমার উপরে রাগ করো না। আমার বাবার অনেক কষ্টের টাকা আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য এই দালালের কাছে জমা দিয়েছিলাম। আজ 1 বছর হলো সে আমাকে বিভিন্ন বাহানা দিয়ে ঘোরাচ্ছিল। আমি যদি এখন না যাই তাহলে আমার বাবার স্বপ্ন পূরণ হবে না, এমনকি এই কষ্টের অর্জিত টাকাগুলো টোটালি মার খেয়ে যাব। অর্ণবকে আমি কি বলে আশ্বাস দিব ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এবার আমি অর্ণবকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলাম। আমি কোনো মতেই তার প্রবাসে ঠেকাতে পারছিলাম না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চান করে আসলাম। তারপর বিছানা থেকে অর্ণবকে ডেকে তুললাম নাস্তা খাওয়ার জন্য। অর্ণব ফ্রেশ হয়ে শহরে বের হয়ে গেল কিছু কেনাকাটার জন্য। তারপর বিকেলবেলা সে এয়ারপোর্টের উদ্দেশ্যে দেশে রওনা দিল। বন্ধুরা, তোমরাই বলো, আমার মতো এমন পরিবেশ পরিস্থিতি তোমাদের কারো যদি হতো, তাহলে ওই মুহূর্তে তোমরা কি করতে, বা স্বামী চলে যাওয়ার পরে নিজেকে কিভাবে ধরে রাখতে? অবশ্যই এই মতামত আমাকে কমেন্ট করে জানাবে। তারপর যতদিন যাচ্ছে ততই আমার অর্ণবকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে চলেছে। একজন পুরুষ হোক আর একজন মেয়ে মানুষ হোক, বিয়ের আগে একা একা পুরো জীবনটা কাটিয়ে দিতে পারে, কিন্তু স্বামীর আদর সোহাগ পাওয়ার পরে সে আর নিজেকে কোনোভাবেই একা রাখতে পারে না। বাসর রাতে অর্ণবের সাথে আমার ভালো মুহূর্তটা কেটেছিল অতিরিক্ত হলেও 3 মিনিটের জন্য। এই 3টে মিনিট আমাকে যা শিক্ষা দিয়ে গেছে, এই অভ্যাসটা আমি কোনো মতেই পরিবর্তন করতে পারছি না। আমি সব সময় ছুটে বেড়াচ্ছি সেই মুহূর্তটা আমি কিভাবে আবার ফিরে পেতে পারি। এদিকে অর্ণব যাওয়ার সময় তার পোশাক কাঠবিড়ালিটা সঙ্গে করে নিয়ে গেছে। আমার সারাক্ষণ শুধু তার কাঠবিড়ালের কথাই মনে পড়ছে। কত আশা করে সুন্দর একটা গর্ত তৈরি করেছিলাম কাঠবিড়ালিটি রাখার জন্য, অথচ সেই গর্ত পড়ে আছে, কাঠবিড়ালিটি আমার কাছে নাই। এমন দুশ্চিন্তা আর হতাশার মধ্যে জীবন কাটছিল আমার। ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়িতে বেড়াতে আসলো আমার ছোট ভাই সঞ্জীব। সঞ্জীব আমাকে প্রথমে দেখেই বলল, তোমার কি হয়েছে আপু? তুমি এমন শুকিয়ে গেছো, কেমন যেন মনে হচ্ছে অনেক টেনশনের মধ্যে আছো। কিন্তু আমি সঞ্জীবকে কোনোভাবেই বলতে পারছিলাম না যে আমার মনের মধ্যে কিসের জন্য ঝড় উঠেছে।
আর এই ঝড় আমি থামাবো কি দিয়ে? সবকিছু মিলিয়ে আমি একটা বড় ধরনের হেজিটেশনে পড়ে আছি। তারপর আমরা দুই ভাই বোন রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় সঞ্জীব আমাকে বলল, আপু, তাহলে আমি কোন রুমে ঘুমাবো? আমি সঞ্জীবকে বললাম, বাড়িতে থাকা অবস্থায় তো আমরা দুই ভাই বোন একই রুমে ঘুমাতাম। তোর দুলাভাই বাড়িতে নাই, সেহেতু আমরা একই রুমে ঘুমাই। সঞ্জীব আমাকে বলল, এটা কেমনে করে হয় আপু? তুমি তো এখন বিবাহিত একজন মেয়ে, তাছাড়া এটা তো তোমার স্বামীর বাড়ি। আমরা যদি একই রুমে ঘুমাই তাহলে এই বাড়ির লোকজন কি ভাববে? আমি সঞ্জীবকে বললাম, তুই আমার ছোট ভাই, তোকে নিয়ে এখানে কিছু ভাবার আছে? তারপর আমরা দুই ভাই বোন মিলে একই বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে অর্ণবাচে ফোন করল। সঞ্জীব আসার কথা শুনে অনেক খুশি হলো। সে আমাকে বলল, এবার তোমার মন খারাপটা একটু ভালো হবে। অর্ণবের সাথে যখন আমি ভিডিও কলে কথা বলছিলাম তখন রাত প্রায় 9:30। সঞ্জীব ঘুমিয়ে গেছে। অর্ণবের সাথে আমি কথা বলতে বলতে কেমন যেন একটু ইমোশন হয়ে পড়ছিলাম। তারপর অর্ণব আমাকে বলল, তোমার কি ঘুম ধরেছে? আমি বললাম, না, তুমি যাওয়ার পর থেকে আমি একটি রাতও ভালো করে ঘুমাতে পারিনি। এবার অর্ণব আমাকে বলল, তোমার কাঠবিড়ালিটা দেখবে না? আমি অর্ণবকে বললাম, সেটা দেখার জন্যই তো এত আগ্রহ নিয়ে রাত জেগে আমি বসে আছি। এবার অর্ণব আমাকে কাঠবিড়ালিটি বের করে দেখালো। আমি কোনোভাবেই বিড়ালটির ওপর থেকে চোখ ফেরাতে পারছিলাম না। বন্ধুরা, তোমরাই বলো, এমন পোষা কাঠবিড়ালি তোমরা যারা দেখেছ তাকে কি কখনো ভুলে থাকতে পেরেছ? এবার মনের অজান্তেই আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা দেখার পরে অর্ণবকে বলল, কষ্ট পেও না, আমি তোমার এই কাঠবিড়ালিটি নিয়ে আবার বাড়িতে ফিরব। তখন অর্ণব আমাকে বলল, আমি বললাম, তুমি তো যাওয়ার সময় এটা রেখে যেতে পারতে অর্ণব। তখন বলল, আরে পাগলি, এটা আমাকে ছাড়া একটুও থাকতে পারে না। রেখে আসার মতো হলে তো তোমার কাছে রেখেই আসতাম। তবে তুমি যে গর্তটি করেছ বিড়ালটির জন্য, সুন্দরভাবে গর্তটি ঢেকে রেখো, যেন অন্য কোনো বিড়াল গর্তের মধ্যে না ঢুকতে পারে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অর্ণব আমাকে কি বোঝাতে যাচ্ছে। এবার আমি অর্ণবকে বললাম, তুমি চিন্তা করো না, গর্তটা আমি অনেক সুন্দরভাবে যত্ন করে ঢেকে রেখেছি। অর্ণব যখন আমার সাথে ভিডিও কলে কথা বলছে, সঞ্জীব সেটা ফলো করছিল। আমি বুঝতে পারিনি। এক পর্যায়ে সঞ্জীবের নড়াচড়া দেখে আমি বুঝতে পেরেছিলাম সে একটুও ঘুমায়নি। এত সময় ধরে সে আমাদের দুজনের এই দৃশ্যগুলো দেখছে। এবার আমি অর্ণবের ফোন রেখে দিয়ে সঞ্জীবকে বললাম, কি ব্যাপার সঞ্জীব, তুই এখনো ঘুমাসনি? সঞ্জীব তখন বলল, ভিডিও কলে তোমরা যা শুরু করেছ, আমার ঘুম আসে কেমনে আপু? তারপর সঞ্জীবকে আমি বললাম, কি করব বল, তোর দুলাভাই বাসর রাতের পরের দিনে প্রবাসে চলে গেল। একটা মানুষের যখন ভালোমন্দ খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যায়, তখন কি সেই মানুষ ওই খাবার ফেলে রেখে থাকতে পারে? সঞ্জীব আমার কথা শুনে সব কিছু বুঝতে পারল। তারপর সে আমাকে বলল, আপু, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলবো। আমি সঞ্জীবকে বললাম, কি? সঞ্জীব তখন আমাকে বলল, আগে বল, তুমি কিছু মনে করবে না। আমি বললাম, ঠিক আছে, কিছু মনে করব না। সঞ্জীব তখন বলল, আমি তোমার মনটা এক্ষুনি ভালো করে দিতে পারি। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, কিভাবে তুই আমার মন ভালো করবি? এবার সঞ্জীব আমাকে বলল, আমার দুলাভাইয়ের যে বিড়ালটি দেখে আফসোস করছো, এরকম একটা কাঠবিড়াল আমি অনেক দিন ধরে খুব যত্ন করে পুষে আসছি, তোমাকে দেখাইনি, তাই। দেখতে পারোনি, আমি সঞ্জীবের কথা শুনে একদম হতভম্ব হয়ে গেলাম। আমার চোখ পলা গলাতে উঠে গেল। সে আমার আপন ছোট ভাই। এবার আমি সঞ্জীবজি বললাম, তুই এসব কি বলছিস সঞ্জীব? সঞ্জীব আমাকে বলল, বিশ্বাস না হলে তুমি দেখতে পারো। এবার সঞ্জীবের কথা শুনে আমার সারা গায়ে কেমন যেন শিহরণ জেগে উঠল। আমি যেন কল্পনার জগতে ভেসে গেলাম। আমি মেলাতে থাকলাম আমার স্বামী অর্ণবের কাঠবিড়ালের সাথে আমার ছোট ভাইয়ের পোষা সেই বিড়ালের প্রতিচ্ছবি। তারপর সঞ্জীব বলল, কি ভাবছ আপু? আমি তখন বললাম, কিছু না, দেখি তোর কাঠবিড়ালিটি একটু বের করে আমাকে দেখাতো। তারপর সঞ্জীব তার কাঠবিড়ালিটি তার পকেটের ভেতর থেকে বের করে দেখালো। আমি তো একদম ফিদা হয়ে গেলাম। বললাম, তুই ছোট মানুষ, এত সুন্দর কাঠবিড়ালি যত্ন করে পুষিস, অথচ আমি এতদিনে একটুও পেলাম না। এবার আমি সঞ্জীবকে বললাম, এটা কি সত্যিই তোর পোষা বিড়াল, নাকি অন্য কারোর থেকে চেয়ে নিয়ে আসছিস? সঞ্জীব তখন আমাকে বলল, নিজের পোষা না হলে কি এরকম আমার কথা শোনে? এই দেখো, আমি ওকে এখন যা বলবো ও তাই করবে। এবার আমি সঞ্জীবকে বললাম, ঠিক আছে, ওকে একটু লাফ দিয়ে দাঁড়াতে বলতো। সঞ্জীব এবার বিড়ালটিকে বলল, এই সোনা পিসু, একটা লাফ দিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আমার আপুকে দেখিয়ে দাও তো, তুমি আমার কথা শোনো। এবার সঞ্জীবের পোষা পিসুটা লাফ দিয়ে উঠে মাথা নাড়াতে থাকল।
তারপর আমি তাকে ছুঁয়ে দেখার লোভটা সামলাতে পারলাম না। আমি সঞ্জীবকে বললাম, তোর পিসুটাকে আমার হাত দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেখতাম। সঞ্জীব খুব আনন্দের সাথে বলল, কেন দেখতে পারবে না? তোমার ভাইয়ের যে কোনো জিনিস তো তোমার জন্য অগ্রাধিকার। এবার আমি তার দায়ে হাত বুলাতে সে এমনভাবে মাথা নাড়াতে লাগল, কোনোভাবেই তার নড়াচড়া যেন থামছিল না। খুবই লাফালাফি করতে থাকল। ছোটাছুটি করতে থাকল। তারপর সঞ্জীবকে বললাম, এবার একে থামা। সঞ্জীব আমাকে বলল, আপু, ওকে কোনোভাবেই এখন থামানো যাবে না। তারপর আমি সঞ্জীবকে বললাম, তাহলে এখন কি করবি? সঞ্জীব তখন বলল, দুলাভাইয়ের বিড়ালের জন্য যে গর্তটি তৈরি করেছিলে সেই গর্তের মধ্যে কিছু সময়ের জন্য ওকে থাকতে দাও, কারণ এই অবলা প্রাণীগুলো মাটির গর্তে থেকে অভ্যাস। সঞ্জীবের এই কথাটা আমি কোনোভাবেই রাখতে পারলাম না। সঞ্জীব আমার উপর অনেক বড় অভিমান করল। তারপর সঞ্জীব মন খারাপ করে সারা রাত উল্টো দিকে হয়ে শুয়ে থাকল, আমার সাথে একটুও কথা বলল না। সকালবেলা উঠে আমি রান্না করতে বসছি, ঠিক এমন সময় আমি অনুভব করলাম আমার পেছনে কিসের জন্য একটা স্পর্শ লাগল। তারপর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি সঞ্জীবের সেই পোষা বেড়ালটি আমার পেছনে ঘুরঘুর করছে, সাথে সঞ্জীবও আছে। আমি সঞ্জীবকে জিজ্ঞেস করলাম, তুই এখানে কি করছিস? সঞ্জীব তখন বলল, আপু, তোমাকে আমি যে কথাটি বললাম একটিবার আমাকে সুযোগ দাও না। এবার আমি সঞ্জীবকে বললাম, তুই কি বলতে চাচ্ছিস আমাকে সরাসরি বল। সঞ্জীব এবার আমাকে বলল, তুমি আমার সব কথা বোঝেও যদি না বোঝার ভান করে থাকো তাহলে তো রাত দিন ধরেও আমি তোমাকে বোঝাতে পারবো না। এবার আমি সঞ্জীবকে বললাম, তুই একটু বোঝার চেষ্টা কর, তুই আমার মায়ের পেটের আপন ছোট ভাই, আমার সাথে এমন আচরণ কেন করছিস? আমার এই কথা শুনে সঞ্জীব আমাকে বলল, তুমি আমার সাথে এমন কেন করছো আপু? তোমার বাড়িতে তেমন কোনো মানুষজন নেই যারা আমাদেরকে চোখে চোখে রাখবে। তাছাড়া তোমার রুমের মধ্যে এমন একটা পরিবেশ, যদি আমরা একটা গরু জবাই করেও আমার গরু মহিষ খেয়ে ফেলি তাও কেউ টের পাবে না। সঞ্জীবের কথাগুলো আমাকে অনেক ভাবিয়ে তুলল, কিন্তু আমি যতই শক্ত হচ্ছি ভেতরে ভেতরে মোমের মতো ততটাই গলে পড়ছি। কারণ অর্ণব আমাকে এমন একটা অবস্থানে রেখে গেছে, সে অবস্থান থেকে আমি নিজেকে কোনোভাবেই সামলে রাখতে পারছিলাম না। অনেক ধৈর্য ধরছিলাম। আমার মনকে সবসময় বুঝিয়ে শান্ত রাখতে পারি, কিন্তু শরীরটাকে কোনোভাবেই স্থির রাখতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল সঞ্জীব যা বলছে ওর কথা মেনে নেই, আবার নিজের বিবেকের কাছে বাধাগ্রস্ত হচ্ছিলাম। আমার এমন ভাবনাচিন্তা দেখে সঞ্জীব আমাকে বলল, বেশি ভাবনাচিন্তা করা ভালো না আপু, আমি তোমার ভাই, আমি তোমার কোনো খারাপ হোক এটা চাইব না। আমি তোমাকে যে প্রস্তাবটা দিচ্ছি এতে তোমার শারীরিক ও মানসিক দিক থেকে অনেক শান্তিতে থাকতে পারবে। আমি সঞ্জীবের কোনো কথার জবাব সেই মুহূর্তে দিতে পারলাম না। আমার এই নীরবতা দেখে সঞ্জীব আমাকে বলল, আমি বাজারের উপর থেকে আসছি, তারপর তুমি আমাকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিও আমার কথাতে তুমি রাজি আছো কিনা। এবার সঞ্জীব বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আমি রান্নাবান্না শেষ করে রুমে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে সঞ্জীবের কথা ভাবতে লাগলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে বিছানার উপর থেকে কেমন যেন আমার শরীরে হালকা একটু ভেজা অনুভব হলো। ভাবলাম, বিছানার উপর পানি ফেলল কে? তারপর আমি উঠে সারা বিছানা খুঁজে দেখলাম কোথাও পানি নাই। তাহলে আমার শরীরে একটি জায়গাতে কেমন যেন ভেজা ভেজা ঠান্ডা অনুভব লাগতেছিল। নিজের হাত দ্বারা স্পর্শ করলাম, দেখলাম এটা বহিরাগত কোনো পানি নয়, আমার নিজের থেকেই এই পানি ঢেলে পড়েছে। তারপর মনে হচ্ছিল সঞ্জীব কথাটা আমার মেনে নেওয়াই আমার জন্য উপকার। কেউ তো আর বুঝতে পারছে না। তারপর সিদ্ধান্ত নিলাম সঞ্জীবের কাছে নিজেকে উপস্থাপন করার আগে আমাকে একটু সুন্দরভাবে পরিপাটি হতে হবে। তারপর নিজের দিকে একটু ভালো করে খেয়াল করলাম, আমার শরীরের কিছু কিছু জায়গায় অনেকভাবে নোংরা হয়ে আছে। তারপর আমার ভ্যানিটি ব্যাগ থেকে ছোট একটা আয়না বের করে শরীরের যেসব জায়গায় নিজের চোখে দেখা যায় না সেখানগুলোতে আয়না দিয়ে দেখার চেষ্টা করছিলাম সেই জায়গাগুলো কেমন আছে। অর্ণব চলে যাবার পর থেকে আজ পর্যন্ত শরীরের ঠিকমতো কোনো যত্ন নেইনি। তারপর টেবিলের ড্রয়ের থেকে একটা ব্লেড বের করে হাতের বড় বড় নখগুলো কেটে ছোট করতে থাকলাম। তারপর কিছু কিছু নোংরা স্থানে ফ্রেশ হওয়ার ক্রিম লাগিয়ে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ ঠিক সেই মুহূর্তে আমার ছোট ভাই সঞ্জীব রুমের মধ্যে ঢুকে পড়ল। সে সরাসরি আমার সামনে গিয়ে বসল। এবার আমি একদম হতভম্ব হয়ে পড়লাম। অপলক দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তারপর সঞ্জীব আমাকে বলল, আপু, তুমি আমার কাছে সবকিছু বুঝিয়ে দাও, আমি সুন্দর করে তোমাকে সাজিয়ে তুলব। এই মুহূর্তে আমি সঞ্জীবকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। এবার আমার চুপ থাকা দেখে সঞ্জীব বলল, এত সংশয় কেন করছো আপু? ছোটবেলায় আমি তোমাকে কত সাজিয়ে দিয়েছি, আমি তোমার মাথায় কত উকুন তুলেছি, সবকিছু কি তুমি ভুলে গেছ? এবার সঞ্জীবের কথাতে আমি আর নিজেকে কোনোভাবেই শক্ত করে ধরে রাখতে পারলাম না।
তারপর আমরা রুমের মধ্যেকার অনেক ছোট বড় কাজকর্মগুলো শেষ করলাম। তারপর আমি সঞ্জীবকে বললাম, অনেক পরিশ্রম হয়েছে তোর, এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। সেদিনের পর থেকে তামিমের সাথে আমি একদম ফ্রি হয়ে গেছিলাম। আমার যে কোনো ছোট বড় কাজকর্ম আমি ওকে দিয়ে করাতাম। মাঝে মধ্যে আমি ভাবতাম, সঞ্জীব আমার চেয়ে 5 বছরের ছোট হলেও ওর ভেতরে অনেক ট্যালেন্ট রয়েছে, সব কাজেই এতটা পারদর্শী। এত কম বয়সে এতটা পারদর্শী ছেলে খুব কমই পাওয়া যায়। আজও সেই ফিলটা আমি অনুভব করলে আমার ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করে। বন্ধুরা, গল্পটা আজকের মতো এখানেই সমাপ্তি করছি। সবাই নিজেদের